সকালেও যারা ট্রিপে এসেছিল তারাও বাঘ দেখেছিল। ওই যে দেখতে পাচ্ছেন, এখন সবাই চুপ করে রয়েছে। কাছাকাছি মনে হয় কোথাও বাঘ আছে। আমাদের গাড়ির দিকে দৌড়ালো, তখন আমি ওটা দাঁড়িয়ে পড়েছি গাড়ির উপরে। অসাধারণ থ্রিলিং একটা সিচুয়েশন, একটা ঘটনার সম্মুখীন হলাম লাস্ট বান্ধবগড়ে। প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছে প্রাণটা চলে যাবে ওটা। আমার জীবনে প্রথমবার জঙ্গল সাফারি করলাম, আর এরকম দৃশ্য যেটা আমি ইউটিউবে দেখেছি, এর আগেও বা টিভিতে দেখেছি। জব্বলপুর থেকে সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ আমরা রওনা দেওয়ার পর যখন বান্ধবগড়ে এসে পৌঁছালাম, সময় তখন রাত 11টা 15 আনুমানিক। এছাড়াও যারা ডিরেক্ট হাওড়া থেকে বান্ধবগড় আসতে চান, তারা জব্বলপুরের আগে একটা স্টেশন আছে সাতনা, সেইখানে নেমে উমারিয়া স্টেশনে ট্রেন নিতে পারেন। উমারিয়া থেকে বান্ধবগড়ের ডিস্টেন্স মাত্র 25 কিলোমিটার, যেটা গাড়িতে করে আসা যায়। আমরা যেহেতু রাত্রেবেলা জঙ্গলের মধ্যে দিয়ে বান্ধবগড়ে এসেছি, তো বেশ একটা গা ছমছমে পরিবেশ ছিল, আর নিরিবিলি হওয়ার কারণে আমরা রাস্তায় প্রচুর হরিণ দেখেছি, রাস্তার দুপাশে চলে এসেছিল। রিসর্টে যখন পৌঁছালাম, একটা বিশাল জোরে আওয়াজ। রিসর্টের লোকেরা বলল দূরে মনে হয় বাঘ কিছু একটা শিকার করছে। একটু ভয়ে ভয়েই আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, আর সকালবেলা উঠে রিসর্টের আসল সৌন্দর্যটা দেখলাম। চারিদিকে পুরো সবুজে ঘেরা অসাধারণ একটা পরিবেশ। বান্ধবগড়ে এই সুন্দর রিসর্টে আমরা নিয়েছিলাম দুটি রুম, একটি 2 বেডরুম, একটি 3 বেডরুম। রুমগুলোর ভাড়া পড়েছিল 2200 আর 2000 উইথ ব্রেকফাস্ট। আপনারা চাইলে লাঞ্চ ও ডিনার ইনক্লুডিং প্যাকেজও নিতে পারেন, তবে সেক্ষেত্রে ভাড়াটা হয়ে দাঁড়ায় 3500 থেকে 4000-এর মধ্যে। আমরা এখানে দুবেলা আমাদের পছন্দ মতো খাবার ইনস্ট্যান্ট অর্ডার দিয়েই খেয়েছিলাম। রান্না এদের খুব সুন্দর। আমাদের ইনক্লুডেড ব্রেকফাস্টে আমরা পেয়েছিলাম এখানেও পোহা, আর এখানে 1 প্লেট মুরগি মানে একটা গোটা মুরগিকে বোঝায়। আগের দিন রাতের ডিনারে 2 প্লেট চিকেন অর্ডার দেওয়া ছিল। আমরা 2টো চিকেন রান্না দেখে একরকম চমকেই গেছিলাম। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা 27শে নভেম্বর, আজকে আমরা যাচ্ছি বান্ধবগড় সাফারি, জঙ্গল সাফারিতে। তো আমাদের যে ড্রাইভার জি, আলোক জি, ও এসে গেছেন আমাদেরকে নিতে আমাদের হোটেলেই। তো চলো বন্ধুরা, দেখা হবে জঙ্গলে, জঙ্গল সাফারি। দেখি আমরা বাঘ মামার দেখা পাই কিনা। টাটা, প্রে করো যেন আমরা বাঘ মামার দেখা পাই, অনেক আশা নিয়ে এসেছি। চলো সাথে থাকো, টাটা। এটি হলো অফলাইন সাফারি বুকিং এর অফিস। এখান থেকেই হবে আমাদের জঙ্গলের পথে যাত্রা শুরু। আমাদেরকে অলোক জি নিয়ে এসেছিলেন, এখান থেকে চন্দ্রমোহন জি আমাদেরকে জঙ্গল সাফারিতে নিয়ে যাবেন। উনি বলছেন যে বাঘ দেখিয়েই ছাড়বেন, মানে এনারা যথেষ্ট চেষ্টা করবেন যে বাঘ যাতে আমরা দেখতেই পাই। এরপর দেখা যাক দেখতে পাই কিনা, কপালে কি আছে। সঙ্গে থাকুন। এখন আমরা এই গাড়িতে উঠে পড়েছি। তিনি আমাদের রাঘবেন্দ্র স্যার, যিনি আমাদের গাইড, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বাঘ দেখিয়েই ছাড়বেন ইনিও, যাতে আমরা বাঘ দেখতে পারি। সবাই মিলে আমরা আছি, দেখা যাক। চলো সঙ্গে থাকো। টাটা, টাটা। শুরু হলো। कौन सा महीने में ज़्यादा चांसेस रहता है हमें आते टाइम, मतलब हम लोग देख सकते हैं टाइगर, मैक्सिमम चांसेस? हाँ, तो गर्मी के टाइम में
गर्मी के टाइम मतलब हाँ, क्योंकि उस समय पानी मेन मेन स्पॉट पे रहता है। अभी क्या हर जगह भोजन उनको मिल जाता है, हर जगह पानी मिल जाता है। तो पूरे जंगल में कहीं सर्वाइव करते हैं, कोई पर्टिकुलर जगह नहीं होती कहाँ पर दिखेगा। और उस समय क्या मेन स्पॉट रहता है पानी का एरिया। तो बारिश का पानी है, गड्ढों का पानी है, वो सूख जाता है। हाँ, यहाँ पर व्यवस्था रहती है, साल भर पानी रहने वाला है, वहाँ पे पर आने लगते हैं। तो टाइगर की तरह से उस समय ज़्यादा हो जाते हैं। तो मार्च, अप्रैल, मई, जून, ये 3-4 महीने जो है उस समय काफ़ी ज़्यादा साइटिंग होती है। और उस समय इतना डेंस फॉरेस्ट नहीं होता, ओके विजिबिलिटी बढ़ जाती है। अभी बारिश के बाद जो है जंगल काफ़ी खुला है, 20 मीटर भी दूर कहीं पर जानवर बैठा है तो पता चले। उस समय काफ़ी दूर तक अंदर दिखाई देता है, वेजिटेशन कम हो जाता है। তো গাইডজি বলছেন যে গরমকালে বেশি বাঘ দেখা যায়, কারণ ওই সময় জঙ্গলটা একটু ঘন কম থাকে, গাছপালা শুকিয়ে যায়, আর জল খাওয়ার জন্য সামনের দিকে একটু বাঘরা আসে বেশি, ওই জন্য চান্সেসটা বেশি থাকে। আর বৃষ্টি পড়ার পর ঘন জঙ্গল হয়ে যায়, তো 20 মিটার দূরেও মানে জন্তু জানোয়ার থাকলে খুব একটা দেখা যায় না, ওই জন্য একটু চান্সেসটা কম। তাও আজকে শুনলাম যে সকালবেলার ইয়েতে দেখা গেছে, তো আমরা খুব আশা করে আছি যে আমরাও দেখতে পাবো। তো চলো দেখি দেখা যাক কিনা। বান্ধবঘরে প্রবেশের জন্য আমাদের আছে 7টি গেট। তার মধ্যে 3টি কোর এরিয়ায় প্রবেশ করার জন্য আর 4টি বাফার এরিয়ায় প্রবেশ করার জন্য। কোর এরিয়ার গেটগুলি হলো টালা, মাগধি আর খিটৌলি। এর মধ্যে আমরা প্রবেশ করেছিলাম মাগধি গেট দিয়ে। বাঘ দেখার জন্য সবচেয়ে প্রেফারেবল গেট দুটি হলো টালা আর মাগধি, কিন্তু বাদবাকি ওটাই আপনাদের কপাল। 4টি বাফার এরিয়া গেটের মধ্যে মামুখর, জহিলা, পানপাতা और टाला मानपुर एरियाज জন্য। ऐसा महीना से ये बंद हो जाता था इतनी मतलब 1 जुलाई से बंद होता है 3 महीने के लिए। 3 महीने में 1 अक्टूबर से खुल जाता है। ओके तो निकलता है कंटिन्यू। यहाँ पर कितना गेट है, हम लोग जो यहाँ पर टोटल में 7 गेट है। हाँ, इसमें 3 कोर एरिया के हैं और 4 बफर के हैं। ओके, और इसमें करीब 165 टाइगर है। 165 हाँ, कोर और बफर मिला करके। ओके, 1540 वर्ग किलोमीटर में पूरा बांधवगढ़ टाइगर रिजर्व फैला हुआ है। 1540 वर्ग किलोमीटर। हाँ, करीब 716 स्क्वायर किलोमीटर एरिया है और 820 स्क्वायर किलोमीटर बफर एरिया है। বান্ধবগড়ে জঙ্গল সাফারির সিজন হলো 1 এপ্রিল থেকে 30 জুন এবং 15 অক্টোবর থেকে 15 ফেব্রুয়ারি অবধি। সাফারির জন্য সাফারির জিপ বুকিং করা যায়, সেটা অনলাইনেও করা যায়, অফলাইনেও করা যায়। অফলাইনে বুক করতে গেলে সাফারি বুকিং অফিস থেকে করতে হয়, আমরা অনলাইনে করেছিলাম। 6 জনের জিপে লাগে 8,500 টাকা। আমরা যেহেতু 5 জন ছিলাম আমাদের লেগেছিল 7,725 টাকা। 3টে স্লটের সাফারি হয়। ফার্স্ট স্লটটা মর্নিং স্লট, যেটা সকাল 6:30 থেকে সকাল 11টা অবধি। ইভিনিং স্লট যেটা, সেটা হলো দুপুর 2:30 থেকে বিকেল 5:30টা অবধি। মর্নিং ও ইভিনিং 2 শিফটটাই কোর আর বাফার এরিয়া দুটোর জন্যই প্রযোজ্য। আর নাইট শিফটটা শুরু হয় সন্ধ্যে 7টা থেকে রাত্রির 10টা অবধি, যেটা শুধু বাফার এরিয়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন এখন সবাই কাছাকাছি মনে হয় কোথাও বাঘ আছে। সব পশু পাখিরা, বানররা ইশারা দিচ্ছে, হরিণগুলো হঠাৎ করে সজাগ হয়ে গেছে। এই দূরে গাড়ি দেখতে পাচ্ছেন, তা আমরা এখানে অপেক্ষা করছি, মনে হয় এবার বাঘটা দেখতেই পারবো। আশা রাখা যায়, জানি না পারবো কিনা, পরে কথা হবে। পরে কথা হবে, দেখতে গেলে আমি বলবো। হ্যালো বন্ধুরা, হ্যালো, আমরা ফেরার পথে অনেক রকমের কল পেয়েও, এনারা অনেক চেষ্টা করেও আলটিমেটলি বাঘের দেখা পেলাম না। তো বেস্ট টাইম আমার মনে হয় মার্চ, এপ্রিল, মে, যে টাইমে
বনের ডেন্সিটিটা এতটা থাকে না, ভিজিবিলিটিটা অনেক দূর অব্দি থাকে, তো ওই সময় আরো তাড়াতাড়ি আমরা দেখতে পারার সম্ভাবনা একটু বেশি থেকে যায়। তা আমরা ইভিনিং সাফারি নিয়েছিলাম, এটা প্রায় শেষ হতে চললো, तो किसी देखते पाई नहीं। और संदीप, आपने जो बोला था ना मुझे पहाड़ राम जी ने गिफ्ट किया था, उसको नहीं था और हम लोग जा ही नहीं पाए। ওকে ওকে, জঙ্গলটা আছে, এই যে জঙ্গলটা পৌরাণিক মতে অনেকের মুখে শুনেছিলাম যে এটা নাকি রামচন্দ্র লক্ষ্মণকে গিফট করেছিল। তো সেইখান থেকে এই নাম বান্ধব ফোর্ট বলে একটা এখানে পাহাড় আছে, তার উপরে একটা কেল্লা আছে বান্ধব ফোর্ট। তো পাহাড় জঙ্গল সংলগ্ন এরিয়া লক্ষ্মণকে গিফট করেছিল যখন রামচন্দ্র লঙ্কা থেকে যুদ্ধ জয় করে ফিরছিল। তো আমি এনাকে জিজ্ঞেস করে নিলাম যে আমি কথাটা যেটা শুনেছিলাম সেটা সত্যি কিনা। তিনি বললেন একদম সত্যি। তো এরকম একটা ये सही है ना? हाँ, तो ये তো এই ঘটনাটা সত্যি ছিল। তো আজকে দুঃখের বিষয়ে কিছু তথ্য ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। भैया ने बहुत कोशिश किया हम लोग को, अगर हाथी या टाइगर कुछ भी दिख जाए अभी भी कोशिश जारी है। अभी भी जारी है। हम लौट रहे हैं गेट की तरफ लौट रहे हैं हम लोग। तो देखते हैं, দেখি পাওয়া যায় কি কিছু। মোটামুটি আশা শেষ হয়ে গেছে, তাও তাও দেখি এটা যদি কিন্তু তাও থেকেই যায়। দেখি থাকো সাথে। बंद कर रहा है माइक ऑन আছে? তো দেখতে পাচ্ছ আমরা অবশেষে হাতির দেখা পেয়ে গেছি। আচ্ছা বন্ধুরা সবাই দেখো, বেশি আওয়াজ করছি না এখন, তোমরা দেখো অবশেষে হাতির দেখা পেলাম। মানে বান্ধবগড় ভ্রমণ বাবা মা বেশ বাচ্চা সার্থক। সবাই আছে। সামনে আরো আছে। কেউ আসছে না, ও জঙ্গলে দিনের শেষে হাতির তাড়া খেয়ে মনে ভয় আর আনন্দ দুই নিয়ে ফিরে চললাম রিসর্টের উদ্দেশ্যে। একটা কথা জানিয়ে রাখি, আমাদের রিসর্ট থেকে সাফারি বুকিং অফিসে নিয়ে আসা আর এখন ফিরে গিয়ে সাফারি বুকিং অফিসে ফিরে গিয়ে ওখান থেকে রিসর্টে ফিরে যাওয়া ওইটুকুনি পথের জন্য একটা আলাদা জিপ আমাদেরকে অ্যালট করা হয়েছে, যেটার মূল্য সম্পূর্ণ আলাদা। সেটা আমরা একটু পরে জেনেছি। এটার মূল্য হলো 400 টাকা। এবারের মতো আমরা বাঘের দেখা পেলাম না বান্ধবগড়ে, তবে আশা করব আপনারা যারা আসবেন তারা যেন বাঘের দেখা পান। তো একটা অসাধারণ থ্রিলিং একটা সিচুয়েশন, একটা ঘটনার সম্মুখীন হলাম লাস্ট বান্ধবগড়ে। তো খুবই তো মন খারাপ ছিল যে তোমাদের তো তখন বললামই কিছুই দেখতে পাইনি। ফেরার সময় কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো ঠিক তার কিছুক্ষণ পরেই ফেরার সময় মানে একদল হাতির তো দেখা পেলামই, শুধু তাই নয় মানে মা বাবা বাচ্চা সমস্ত কিছু পুরো একটা দল ছিল। শুধু দেখা পেলাম তো ঠিক আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা কোনো একটা কারণে আমাদের উপর রেগে গিয়ে যত ওখানে মেবি বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য যত গাড়ি ছিল সবাইকে একটা মানে আমাদের দিকে তেড়ে আসলো। মানে সেটাতে যে পরিমাণ একটা মনে ভয়ের সঞ্চার হলো। আর মোটামুটি বলতে পারেন যে আমার জীবনে প্রথমবার জঙ্গল সাফারি করলাম। আর এরকম দৃশ্য যেটা আমি ইউটিউবে দেখেছি এর আগেও বা টিভিতে দেখেছি, এরকম হাতি সামনে তেড়ে আসলে যে কি অবস্থা হয় মনের ভেতরটায়, মানে প্রচন্ড ভয়ের মধ্যেও একটা হয়তো আনন্দের জিনিস ছিল যে হ্যাঁ ব্যাপারটা
দেখতে পাচ্ছি। আমি একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এতটাই ভয় পেয়ে গেছিলাম, ভিডিওটা বন্ধ হয়ে গেল। তাও ভিডিওটা আছে কিছুটা, মানে হাতিটা এগিয়ে আসা পর্যন্ত হ্যাঁ। পুরোটা আসেনি, বন্ধ হয়ে গেছে। তারপর আমরা পালানোর জন্য মানে গাড়িটা ব্যাক করতে গিয়ে একটু ধাক্কাও লেগেছে। তার মানে পুরো দিনটা পুরো আমাদের সাফারিটা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, শুধু হ্যাঁ। বাইসন হরিণ এগুলোই দেখছিলাম না। ভালো লাগছিল, গাইডটা যথেষ্ট চেষ্টা করেছিল, বিভিন্ন জায়গা দিয়ে ঘোরার এদিক ওদিক করে চেষ্টা করছিল। অ্যাকচুয়ালি এটা তো এই সময়টার জন্য আমি তখনও বললাম এই সময়টা সাফারির জন্য ঠিকঠাক নয়, একটু মে 5 এপ্রিল মেটা বেস্ট হয়। তো যাই হোক, আসার সময় আমরা স্পেশালি এপ্রিল মে হাতির দলটা শুধু দেখিনি, মানে তারা আমাদেরকে যথেষ্ট অ্যাটেনশনও দিয়েছিল। তার জন্য যেমন ভয়ও লেগেছে সেরকম মানে আনন্দও লেগেছে। তো আমরা আজকে এখন ফিরলাম হোটেলে, একটু ফ্রেশ হব, তারপরে সবার কাছ থেকে তাদের এক্সপ্রেশন জানতে চাইবো। মা, শবিমা, বাবাইয়া, তো সবার কাছ থেকে তাদের এক্সপ্রেশন জানতে চাইবো যে তারা যে মুহূর্তে হাতিটা তেড়ে আসছিল তাদের কেমন লাগছিল। আর আমার বইয়ের থেকেও তার এক্সপ্রেশনটা শুনেছি আমি, কিন্তু মানে আমি এখনই বলে দিচ্ছি, প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, ভিডিওটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু মানে ভয়ের চোটে ভিডিও অফ করে দিয়েছি। যে মুহূর্তে গাড়িটা ব্যাক করেছে, পিছনে গিয়ে ধাক্কা মেরেছে, আমার ক্যামেরা অফ হয়ে গেছে ভয়ে। বলেই দিলাম, বাকিদেরটা এবার শুনে নেবো। মানে খুব ভালোই লাগছে আলটিমেটলি হাতির তারা খেয়ে, এটা বলতেই পারবো যে এখন লাগছে, সেই মোমেন্টটা যদি লাগছিল না। বান্দরগড় মানুষ চায় বাঘ দেখতে, কারণ এখানে বাঘের ডেন্সিটি সবচেয়ে বেশি, কারণ ওখানে টাইগার আছে 165। আমাদের গাইড আমাদেরকে সবই বলেছে, সে তার ভিডিওটাও করেছি, আপনারা দেখতে পাবেন। এরপরে ওখানে 165 খানা টার্গেট বাঘ রয়েছে। তো তার মধ্যে যেটা আমরা একটাও দেখতে পাইনি। আমরাও একটাও দেখতে পাইনি। তো এখানে বাঘের ডেন্সিটি ভালোই, কারণ বান্দরবাড়ে এসে বাঘ দেখতে না পাওয়াটা একটা দুর্ভাগ্যের মতোই বলা হয়। তো যাই হোক, তাও আবার মগধি গেটে, যেটা খুব মগধি গেটটা খুব মানে এটা প্রেফারেবল। 3টে কোর এরিয়ার গেট আছে, তার মধ্যে আমরা মগধি এরিয়ার কোড, মগধি, টালা আর খাটৌলি। তো আমরা মগধি দিয়ে ঢুকেছিলাম, তো দেখতে পাইনি, কিন্তু মনটা খুবই দুঃখিত ছিল। কিন্তু হাতি দেখে আর হাতির তারাকে মনটা একটু ভরপাই করে গেছে। তো চলো একটু পরে রিঅ্যাকশন ভিডিওটা দেখবো। চলো টাটা, সঙ্গে থাকো। তো চলো, একটু আগে তোমাদের বললাম যে এক্সপ্রেশন কার কিরকম ছিল হাতি যখন আমাদের তাড়া করেছিল। আমারটা তো শুনেই নিয়েছো, তখনই বলে দিলাম। এবার বাকি সবারটা জিজ্ঞেস করবো। ফার্স্ট দেখো, নিনামাকে দিয়ে শুরু করছি, রিঅ্যাকশনটা শুধু দেখো কেমন লাগছিল সেই যখন হাতির দলগুলো বেরিয়ে এলো। দেখে তো খুব ভালো লাগছিল, কেন প্রথম সকাল থেকে তো কিছু দেখতে পাইনি। তারপরে যখন নাকি দেখলাম হাতি, দেখে খুব আনন্দ লাগছিল। আর ভয় লাগেনি? তারপরে আনন্দ লাগার পর সেই বড় একটা হাতি এসে যখন আমাদের গাড়ির দিকে দৌড়ালো, তখন তো হয়ে গেছে। ড্রাইভারকে দেখে তো আমি আরো ভয় গুটিয়ে গেলাম। ড্রাইভার কি করছিল? ভয়ের চোটে গাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। কোনোভাবে সে পেছন থেকে ঘুরিয়ে গাড়িটা নিয়ে চলে আসলো। আর যদি ড্রাইভারটা ভয়ে নেমে পালিয়ে যেত কি করতে? ড্রাইভারটা যদি ভয়ে নেমে পালিয়ে যেত, তাহলে আমাকে আর দেখতে হতো না। তাই আমি তো হাঁটতেও পারতাম না, দৌড়াতেও পারতাম না ঠিক করে, আমার মেরেই ফেলতো ওখানে। বেঁচে গেছে বলো? তাহলে এক্সপিরিয়েন্সটা একদম ভয়াবহ সুন্দর, তাই তো? সুন্দর লাগছে এখন মজা লাগছে, মজা করে কথা বলছো। ভয় পেয়েছিলাম, এখন খুব সুন্দর লাগে, সবাইকে বলতে খুব ভালো লাগছে। ঠিক আছে, এবার দেখি মায়েরটা শুনি। মা, তোমার সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, কেমন লাগছিল হাতির পাল দেখে? এখন তো হেসে হেসে বলছি, তখন তো মনে হচ্ছে প্রাণটা চলে গেল বোধহয়। যখন হাতিগুলো তীরে একটা হাতি আসলো আমাদের দিকে, ব্যাস কি যে মানে, তখন আমি উঠে দাঁড়িয়ে পড়েছি গাড়ির উপরে। তারপরে আর ড্রাইভার তো পেছন মানে ব্যাক করে চলে আসছিল, আস্তে আস্তে মানে জঙ্গলের দিকে গাড়িটা নিয়ে চলে যাচ্ছিল। তারপর কোন রকমের গাড়ি থেকে একবার মনে হচ্ছিল যে গাড়ি থেকে নেমে দৌড়াই। হ্যাঁ, আমি তো উঠে দাঁড়িয়ে পড়েছি। দেখতে পেলাম না, ওই হাতি দেখেই আমাদের ওই ইয়েটা উঠে গেছে আর কি। মানে প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না, আবার একদম সাংঘাতিক বাইসন ফাইসন এগুলো দেখতে পেয়েছিলাম, বাইসন, হরিণ। তাও একটু তো দুঃখ ছিল, বাঘ দেখতে পাইনি বলে। হাতি মানে শুধু দেখা যায়নি, আবার দৌড় করিয়েছে। হ্যাঁ, দৌড়ই তো, হাতি তেড়ে আসছে আমার পরে, ওইটাতেই আমাদের অনেকটা ইয়ে হয়ে গেছে। চলো বাপিটা শুনি কেমন।
বাপি বলো তোমার কেমন লাগছিল, কি মনে হচ্ছিল এখন? আসলে হাতির পালকে দেখে? বান্ধবগড়ের এই সাফারিতে আসার একটাই উদ্দেশ্য ছিল যে এখানে বাঘ দেখার, এবং সবাই বাঘ দেখে, এবং আজকে সকালেও যারা ট্রিপে এসেছিল তারাও বাঘ দেখেছিল, এই আশা নিয়ে গেছিলাম। 2 জায়গায় দেখেছে বললো। কিন্তু ঘটনাটা হলো যে সারা জঙ্গল ঘুরেও আমাদের এই 3 ঘন্টার সাফারিতে শেষ মুহূর্তে আমরা, যদিও অন্যান্য জন্তু জানোয়ার সবই পেয়েছি, কিন্তু বাঘ তো দেখতে পাইনি, আর হাতিরও সেরকম লক্ষণ কোথাও ছিল না। কেবলমাত্র কয়েক জায়গাতে মনে হলো এইমাত্র হাতি ক্রস করে গেছে, সেরকম ধরনের লক্ষণ থাকলেও হাতি দেখা হয়নি। কিন্তু হঠাৎ করে শেষ মুহূর্তে এসে দেখলাম যে হাতি দেখা গেছে। আমাদের সামনে একটা গাড়ি ছিল এবং আমাদের পিছনে 2-3টে গাড়ি ছিল, সবাই দাঁড়িয়ে গেছি। হাতি বাচ্চা সহ হাতি 2-3টে হাতি বাইরে বেরিয়ে এসছে। এরপরেতে হঠাৎ করেই দেখা গেল যে একটা দাঁতাল হাতি, মানে ওদের দলের সর্দারি হবে, সে একটুখানি তেড়ে বেরিয়ে এলো আমাদের গাড়ির দিকে। ড্রাইভার সামনে পিছনে গাড়ি থাকার জন্যে গাড়িটাকে ব্যাক করে যে চলে যাব তারও খুব একটা উপায় ছিল না। কিন্তু আমি হাতির উত্তরবঙ্গ এবং ঝাড়গ্রামের অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল যে যেহেতু বাচ্চা আছে সেই জন্য এটা ভয় দেখানোর জন্যই হাতি এরকম করছে, খুব একটা ভয়ের কিছু মনে হয়নি আমার। এবং তারপরে তোমার যেহেতু আগের এক্সপিরিয়েন্স ছিল তাই আমাদের তো প্রচুর ভয় লেগে যথারীতি ড্রাইভার চেষ্টা করলো ব্যাক করে নিয়ে যাওয়ার, এবং আলটিমেটলি আমরা ব্যাক করে আমাদের পুরানো রাস্তায় ফিরে গেলাম। কিন্তু আমাদের পিছনে আরও ওই হাতির অপোজিটে আরও 2-3-4টে গাড়ি বোধহয় আটকে পড়েছে। তারা, আমরা ফরেস্টের গেট পেরিয়ে যখন খবর পেলাম তখনও ওরা আটকে আছে, ওরা পার হয়ে আসতে পারেনি। এটা একটা খারাপ লাগলো যে ওরা ফিরতে পারবে। বাকি মোটামুটি সব ঠিক আছে, কিন্তু আর একটা দুঃখ থেকে গেল যে বাঘটা দেখতে পেলাম না। কারণ যে একটা জায়গায় শেষ মুহূর্তে একটা জায়গায় এসে দেখলাম হনুমানের, আমাদের যিনি গাইড ছিলেন তিনি বললেন দেখুন হনুমান চিৎকার করছে এবং হরিণের দল সব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার মানে কাছাকাছি কোথাও বাঘ আছে। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও বাঘ আর বাইরে আসেনি। বাঘ দেখার দুঃখটা হাতি দেখেই নিয়েছে এত কাছ থেকে। হ্যাঁ, আমার কাছে এটা মানে অতটাও ভয় না, যেহেতু তুমি আগে এক্সপিরিয়েন্স করেছো। ঠিক আছে, আমাদের কাছে বিশাল ভয়ের ছিল। তো তারপরে এক্সপিরিয়েন্স সবারটা শুনলে, এবার আমরা আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার খাজুরাহো যাবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সঙ্গে থেকো, টাটা।